আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা অসাধারণ মুভির গল্প নিয়ে এসেছি। গল্পটাও আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রথমে একটা লোককে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দেখি, যার নাম ডক্টর হ্যারিসন। পিছনে ফিরে তাকালে আমরা অনেকগুলো গুন্ডা এবং কিছু কুকুরকে দেখতে পাই, যারা ডক্টর হ্যারিসনকে ধাওয়া করছে। সে লোকগুলোর কাছে নিজেকে ধরা দিতে চায় না। সে মনে মনে ভাবে এই লোকগুলোর হাতে নিজের জীবন তুলে দেওয়ার থেকে জীবনটা শেষ করে দেওয়াই বেটার হবে। তাই সে একটা পাহাড়ের উপরে ওঠে আর সেখান থেকে লাফ দেয়। ওই লোকগুলো ততক্ষণে সেখানে চলে আসে। কিছুক্ষণ খুঁজেও যখন তাকে পাওয়া যায় না, তখন তারা সেখান থেকে চলে যায়। এবার আমরা পরের সিনে একটি ছোট্ট বাচ্চা এবং একটা মহিলাকে দেখতে পাই। ওই মহিলা হলো ডক্টর হ্যারিসনের ওয়াইফ শেলি, আর ছোট্ট বাচ্চার নাম হলো অ্যাডাম, তাদের একমাত্র ছেলে। এরপর গল্পের সিন চলে যায় 12 বছর পরে। সময়ের সাথে সাথে ছোট্ট অ্যাডাম এখন অনেক বড় হয়ে গেছে। এই স্কুলে সে পড়াশোনা করে, কিন্তু তার ক্লাসে একটা দুষ্টু ছেলে আছে যার নাম টনি। সে সবসময় অ্যাডামকে বিরক্ত করত। একদিন ওই দুষ্টু ছেলেটা অ্যাডামের চুলে চুইংগাম লাগিয়ে দেয়। এই ঘটনাটা যখন ক্লাস টিচার জানতে পারে, তখন টনিকে ক্লাস থেকে বকাবকি করে বাইরে বের করে দেয়। অন্যদিকে অ্যাডামের চুলে চুইংগাম লেগে যাওয়ায় চুলের 12টা বেজে গেছে। চুলে লেগে থাকা চুইংগাম ওঠানোর জন্য অ্যাডাম ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে সে তার চুল থেকে চুইংগাম ছাড়ানোর চেষ্টা করে, আর তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা। অ্যাডাম লক্ষ্য করে হঠাৎ করেই তার পা বড় হয়ে যাচ্ছে। এতটাই বড় হয়ে যায় যে জুতোটা ছিঁড়ে তার পাগুলো বাইরে বের হয়ে আসে। হঠাৎ করে কি হয়ে গেল সে তো কিছুই বুঝতে পারে না। ওয়াশরুমে বসে সে তো যুদ্ধ করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। এভাবে তো আর বাইরে বের হওয়া যায় না। তাই ওয়াশরুম থেকে টিস্যু নিয়ে তার পাগুলো পেঁচিয়ে কোনোভাবে বাইরে বের হয়ে আসে, যাতে তার পায়ের এরকম অবস্থা দেখে কেউ হাসাহাসি না করে। ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই ঘটে আরেক অদ্ভুত ঘটনা। পা বড় হয়ে গিয়েছিল, এটা তো একরকম ছিল, কিন্তু ওয়াশরুম থেকে বের হওয়ার পর তার শোনার ক্ষমতা আরও যেন বেশি হয়ে গেছে। সে দূরের সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছে। এই সব কিছুর মধ্যে এমনিতেই সে নাজেহাল অবস্থা। তার মধ্যে টনি আবার তাকে বিরক্ত করতে চলে আসে। এবার টনি একা নয়, তার সঙ্গে আরও কিছু বন্ধু নিয়ে আসে অ্যাডামকে বিরক্ত করতে। সেখানে এসে সে একটা বাস্কেটবল দিয়ে অ্যাডামের মুখে মারে। শুধুমাত্র তাই নয়, তার ব্যাগটিও ছুঁড়ে ফেলে দেয়। এরপর অ্যাডাম যখন বাড়িতে ফিরে আসে, তার চেহারার তো নাজেহাল অবস্থা। তার এই অবস্থা দেখে তার মা তখন জিজ্ঞাসা করে এরকম কিভাবে হলো। কিন্তু অ্যাডাম তার মাকে সত্যি কথা বলে না, বলে স্কুলে খেলতে গিয়ে এরকমটা হয়েছে। কিন্তু তার মা তো ঠিকই বুঝে যায় খেলতে গিয়ে এরকম অবস্থা তার হয়নি। আর এটা বোঝার কারণ হলো তার মাথায় তখনও চুইংগাম লেগেছিল। তবুও তার মা তাকে কিছুই বলে না, বরং চুইংগাম লেগে থাকা চুলগুলো কেচি দিয়ে কেটে ছোট করে দেয়। অবশ্য চুল কাটার আরেকটা কারণ আছে, কেউ যেন দ্বিতীয়বার তাকে বিরক্ত করতে না পারে, তাই তার মা চুলগুলো কেটে ছোট করে দিয়েছে। কিন্তু পরের দিন ঘটে আরেক অদ্ভুত ঘটনা। ঘুম থেকে উঠে দেখে তার চুলগুলো আবারও বড় হয়ে গেছে। অ্যাডাম তো প্রচণ্ড ঘাবড়ে যায়, তাই সে একা একাই কাঁচি দিয়ে চুলগুলো কেটে আবারও ছোট করে, যাতে তার মা কিছু বুঝতে না পারে। কিন্তু সে তো এখনও অতটা বড় হয়নি, তাই সে চুলগুলো ঠিকমতো কাটতে পারে না। এরকম অবস্থা নিয়ে যদি সে তার মায়ের সামনে যায়, তাহলে তার মা ঠিকই বুঝে যাবে যে কিছু একটা হয়েছে। তাই জন্য সে তার বাবার একটা টুপি পরে নেয়, আর টুপিটা এজন্য পরে যে তার মা যেন কিছু বুঝতে না পারে। এদিকে ডক্টর হ্যারিসনের টুপিটা তার ছেলের মাথায় দেখে ইমোশনাল হয়ে পড়ে শেলি। তার মায়ের এরকম মন খারাপ দেখে অ্যাডামেরও অনেক খারাপ লাগে, তাই সে টুপিটা খুলে সে তার মাকে দিয়ে দেয়। কিন্তু তার মা তাকে আবারও টুপিটা পরিয়ে দেয় আর বলে এই টুপিটা পরে তোমার অনেক সুন্দর লাগছে। এরপর আমরা হিয়ারকো নামের একটি বড় কোম্পানি দেখতে পাই। এই যে লোকটিকে দেখা যাচ্ছে, ইনি হলেন এই কোম্পানির হেড, যার নাম ইস্টম্যান। এখন ইনি তার কোম্পানি সম্পর্কে বলছে। এটাই বলছে যে তার কোম্পানির বিভিন্ন পশু পাখির ডিএনএ নিয়ে মানুষের ডিএনএর সাথে কিভাবে মেলানোর চেষ্টা করে। তারা এই এক্সপেরিমেন্ট নিয়ে খুবই আশাবাদী।
তারা মনে করে এটা যদি একবার ঠিকমতো কাজ করে তাহলে মানুষের যে চুল ওঠার সমস্যা থাকে তাহলে সেটা আর হবে না। ইস্টম্যান তার এই এক্সপেরিমেন্টটা তারই কোম্পানির একটা এমপ্লয়ির ওপরে অ্যাপ্লাই করে। এটা অ্যাপ্লাই করে লোকটার চুল বড় হয় ঠিক আছে, কিন্তু এই যে সাইড ইফেক্টগুলো হয় সেটা কন্ট্রোল করতে পারে না। ইনভেস্টররা এসব দেখে তো ভ্যাবাচেকা খেয়ে যায়, তখন বলে তারা খুব তাড়াতাড়ি এইসব কিছু ঠিক করে দেবে, আর একবার যদি তাদের এই এক্সপেরিমেন্টের সফল হয় তাহলে তাদের কোম্পানি কোথা থেকে কোথায় দাঁড়াবে এটা তারা কল্পনাও করতে পারছে না। এদিকে টনি এবং তার বন্ধুরা কোনোভাবেই যেন অ্যাডামের পিছু ছাড়ছে না। অতিরিক্ত বিরক্ত করার কারণে টনি এবং তার বন্ধুদেরকে স্কুল থেকে সাসপেন্স করা হয়। যেহেতু টনি এবং তার বন্ধুরা একটু দুষ্টু টাইপের, তাই অ্যাডামকে প্রিন্সিপাল সাবধান করে দেয় সে যেন তাদের থেকে একটু দূরে থাকে। এরপর অ্যাডাম যখন স্কুল থেকে বাসায় ফিরছিল তখন রাস্তায় আবারও টনি তার বন্ধুদেরকে নিয়ে চলে আসে। তারা আবারও অ্যাডামকে বিরক্ত করতে শুরু করে। বেচারা অ্যাডাম কি করবে কিছু বুঝতে পারে না। সেখান থেকে তাই সে দৌড়ে পালিয়ে তার বাসায় চলে আসে। বাসায় এসেই সে ঘরের দরজা বন্ধ করে দেয়, কিন্তু টনি ও তার পিছনে চলে আসে। যেহেতু সে অ্যাডামকে ধরতে পারে না তাই বাইরে থেকে একটা পাথর দিয়ে জানালার কাঁচ ভেঙে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যাডাম বাসার ভেতরে কর্নারে একটি ছোট্ট বক্স দেখতে পায়। সে বক্সটা খুলে দেখে সেখানে অনেকগুলো চিঠি রাখা আছে, যে চিঠিগুলো তার বাবা তার মাকে পাঠিয়েছিল। ওই চিঠিগুলোর মধ্যে একটা ঠিকানা ছিল। সে যখন ওই চিঠিগুলো দেখছিল তখন তার মা বাড়িতে ছিল না। চিঠিগুলো নিয়ে সে বসেছিল। এদিকে তার মা যখন বাসায় আসে ওই চিঠিগুলোর সম্পর্কে জানতে চায় তার মায়ের থেকে। তখন বলে, তুমি কেন এতদিন মিথ্যা কথা বলেছিলে মা? কেন বলেছিলে যে আমার বাবা আর বেঁচে নেই? আমার বাবা তো বেঁচে আছে। আমার বাবা যদি বেঁচে নাই থাকে তাহলে চিঠিগুলো কোথা থেকে আসলো? সে তো এখনো তোমাকে চিঠি লেখে। এটা বলে অ্যাডাম তখন রাগ করে সেখান থেকে চলে যায়। রুমে এসে সেই বাক্সে পাওয়া একটি ঠিকানা নিয়ে দেখতে পারে। এমনিতে ছোটবেলা থেকে অ্যালাম তার বাবার ভালোবাসা পায়নি, এটা নিয়ে তার খুবই আক্ষেপ। তাই জন্য সে মনে মনে ভাবে সে তার বাবার কাছে যাবে। রাতের অন্ধকারে তার মাকে কিছু না জানিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সে কিভাবে যাবে সে তো কিছুই চেনে না। রাস্তায় বের হয়ে সেখানে একটা ট্রাক দেখতে পায়। ট্রাক ড্রাইভারের কাছে সে সাহায্য চায়। ড্রাইভারটা নেহাত ভালো ছিল, তাই সে তাকে সাহায্য করে এবং তার গন্তব্যে পৌঁছে দেয়। সেখানে পৌঁছালে সে দেখতে পায় এটা শহর থেকে অনেক দূরে একটা জঙ্গলের মাঝ বরাবর। সে আর কিছু না ভেবে সরাসরি জঙ্গলের গভীরে চলে যায়। চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে জঙ্গলের ভেতর দিয়ে। যখন সে হাঁটছিল তখন সেখানে সে কারোর উপস্থিতি অনুভব করে। সবকিছু মিলিয়ে সে অনেক ভয় পেয়ে যায়। তাই কোনো কিছু না ভেবে অ্যাডাম তখন দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তখন জঙ্গলের ভেতরে তাই একটি ফাঁদে পা রেখে সে ফাঁদে পড়ে যায়। ফাঁদে পা দিলেই গড়াতে গড়াতে সে একেবারে রাস্তার উপরে এসে পড়ে। তখন আবার এক নতুন বিপত্তি ঘটে। রাস্তা দিয়ে তখন একটা ট্রাক যাচ্ছিল। ট্রাকটা অনেকটা কাছাকাছি চলে এসেছে। তখনই একটা বিগফুট এসে অ্যাডামকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যাডামকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। এদিকে ড্রাইভারের গাড়ির সামনে ক্যামেরা অন করা ছিল, তাই সে পুরো ঘটনাটা রেকর্ড করে ফেলে। তারপর সে রাস্তার পাশে টেলিফোন বুথ থেকে পুলিশকে ফোন করে পুরো ঘটনাটা জানায়। সে পুলিশকে বলে, আমি একটা পিগফুট দেখেছি। শুধু তাই নয়, আমার কাছে প্রমাণও আছে। এই খবরটা পুলিশের কাছে যাওয়া মাত্রই খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি পেপারেও খবরটা দেখা যায়। এই খবরটা যখন ইস্টম্যানের কানে যায় তখন সে ভালোভাবে বুঝতে পারে এই পিগফুট আর কেউ নয়, ডক্টর হ্যারিসন, যাকে আমরা গল্পের শুরুতে পাহাড়ের খাদ থেকে পড়ে যেতে দেখেছিলাম, যাকে এতদিন সবাই মৃত মনে করত। ইস্টম্যান এবং তার কোম্পানির লোকেরা এই পিগফুটকে ধরার অনেক চেষ্টা করেছে, কিন্তু এখন যখন সুযোগ এসেছে এই সুযোগকে সে হাতছাড়া করতে চায় না। কারণ একবার যদি এই পিগফুটের ডিএনএ টেস্ট পেয়ে যায় তাহলে তাদের এক্সপেরিমেন্টের কাজটা খুব সহজে শেষ করতে পারবে। তাই পিগফুটকে খোঁজার জন্য তারা সরাসরি সেই লোকটার কাছে চলে যায়। ওই ড্রাইভারের সাথে যখন দেখা করে সব কিছু জানতে পারে তখন ওই ড্রাইভার তাদেরকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে সেদিন ওই পিগফুটকে দেখেছিল। এরপর ইস্টম্যানের লোকজন ওই জায়গায় অনেক খোঁজাখুঁজি করে। খুঁজতে খুঁজতে সেখানে একটা অ্যাডামের ব্যাগ খুঁজে পায় এবং তার ভেতরে অ্যাডামের বাড়ির ঠিকানা পেয়ে যায়। এরপর অ্যাডামের বাড়িতেও তারা চলে যায়। অ্যাডামের বাড়িতে গিয়ে পুরো বাড়ি তল্লাশি নেয়।
এবং খুঁজতে খুঁজতে সেই চিঠিগুলো পেয়ে যায়। এদিকে অ্যাডামের মা যখন জানতে পারে তার ছেলে নিরুদ্দেশ, তখন সে হ্যারিসনের ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তার মা জানে তার ছেলে ওখানেই যাবে। এদিকে অ্যাডামের এখনও জ্ঞান ফেরেনি। সেই যে রাস্তায় পড়ে গিয়েছিল, এখন অবধি সেন্সলেস হয়ে পড়ে আছে। চোখ খুলেই সে তার চোখের সামনে একটা পিগফুটকে দেখে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ায়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু আবারও সেই পিগফুটটা তাকে ধরে ফেলে। অ্যাডামকে শান্ত করার চেষ্টা করে আর বলে, ভয় পেও না, আমি তোমার বাবা হ্যারিসন। এটা শোনার পর অ্যাডাম তখন চারিদিকে তাকিয়ে দেখে তার চারপাশে শুধু তার মায়ের আর তার ছবি। অ্যাডাম শান্ত হয় ঠিকই, কিন্তু সে এখনও বিশ্বাস করতে পারছে না এটা তার বাবা, আর তার বাবা একজন পিগফুট। ডক্টর হ্যারিসন অ্যাডামের বিষয়টা বুঝতে পেরে বলে, আমি এখানে লুকিয়ে আছি কারণ একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমার উপরে এক্সপেরিমেন্ট করতে চায়। এদিকে শেলি যখন তার ছেলেকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় এসে পৌঁছায়, তখন দেখে ততক্ষণে ইস্টওয়েন্টের লোকজন সেখানে পৌঁছে গেছে। তারা এখানে শেলির জন্যই অপেক্ষা করছিল, কারণ তারা খুব ভালো করেই জানে যে শেলির মাধ্যমে তারা ডক্টর হ্যারিসনের কাছে পৌঁছাতে পারবে। এরপর ডক্টর হ্যারিসন তার ছেলেকে কিছু প্রশ্ন করে আর বলে, তোমার শরীরে কি কিছু পরিবর্তন এসেছে? যেমন ধরো তোমার হাতে বা পিঠে ঘন লোম বের হয়। আরও বলে, আমি যখন তোমার মতো ছোট ছিলাম তখন নিয়মিত আমার হাত ও পায়ের চুল কাটতে হতো। তখন অ্যাডাম বলে, আমার হাত ও পায়ের চুল তো গজায় না, তবে আমার মাথার চুল খুব দ্রুত বড় হয়ে যায়। শুধু চুলই নয়, কখনো কখনো আমার পাও অনেক বড় হয়ে যায়। অ্যাডাম তখন তার পায়ের কথা বলছিল। হ্যারিসন তখন খেয়াল করে তার পায়ে অনেকটা আঘাত লেগেছে, তাই হ্যারিসন তার হিলিং পাওয়ার দিয়ে তার পা ঠিক করে দেয়। এই সব কিছু দেখে অ্যাডাম অনেক খুশি হয়। এবার অ্যাডাম বিশ্বাস করে ইনি হলেন তার বাবা। এরপর হ্যারিসন তার ছেলেকে পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখার জন্য বেরিয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় অ্যাডামের পা আবারও বড় হয়ে যাচ্ছে, আর সেই সাথে অনেক দৌড়ের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। এতে বেশি শব্দে সে অতিষ্ঠ হয়ে পড়ে। তখন তার বাবা অ্যাডামের কাছে এসে বলে, তুমি এখন জোরে জোরে শ্বাস নাও, তাহলে দেখবে তোমার ভালো লাগবে। আর সেই সাথে তুমি যে শব্দগুলো শুনতে পাচ্ছ সেই শব্দগুলোকে ফোকাস করো। সে তার বাবার কথা মতো জোরে জোরে শ্বাস নিয়ে শব্দগুলো ফোকাস করার চেষ্টা করে এবং দেখে যে সে অনেক দূরের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। এরপর হ্যারিসন তার বড় পায়ের জাদু দেখানো শুরু করে। বড় পা দিয়ে কীভাবে জোরে জোরে দৌড়াতে হয় সেটা দেখিয়ে দেয়। হ্যারিসন জঙ্গলে থাকা তার বন্ধুদের সঙ্গে অ্যাডামের পরিচয় করিয়ে দেয়। কিন্তু মজার বিষয় হলো তার বন্ধুরা কোনো মানুষ নয়, একটা কাঠঠোকরা, দুটো কাঠবিড়ালি আর একটা বড় ভাল্লুক। সে তার ছেলেকে অন্যান্য প্রাণীদের সাথে কথা বলাও শিখিয়ে দেয়। ঠিক তখনই একটা কাঠবিড়ালি দৌড়ে হ্যারিসনের কাছে আসে আর বলে, একদল শিকারী জঙ্গলের ভেতরে ঢুকেছে শিকার করার জন্য। এই কথা শুনে তারা সবাই মিলে দৌড়ে শিকারীদের কাছে পৌঁছায়। তারপর তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই সব কিছু ছোট্ট অ্যাডাম খুবই এনজয় করছিল। সে তার বাবাকে বলে তার সঙ্গে আবারও বাড়িতে ফিরে যেতে। হ্যারিসন তখন বলে, আমি চাইলেও কখনো বাড়িতে ফিরে যেতে পারবো না। অ্যাডাম বলে, আমরা এই বিষয়ে কাউকে কোনো দিন কিছু বলবো না। এই সব কিছু শুনে তখন তার বাবা বলে, ব্যাপারটা অতটা সহজ নয় যতটা সহজভাবে তুমি চিন্তা করছো। ওই লোকগুলো আমার কাছে ঠিকই পৌঁছে যাবে, সেটা যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে। কারণ এই ব্যাপারটা আমি আগেও খেয়াল করেছি। হ্যারিসন তার ছেলেকে বলে, একদিন আমি যখন আমার ল্যাবে নিজের চুল বৃদ্ধি পাওয়া নিয়ে যখন রিসার্চ করছিলাম, তখন আমার চুলের ভেতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি। দিন যত যেতে থাকে আমি একটা পিগফুটে পরিণত হতে থাকি। ঠিক তখনই হেয়ারকো কোম্পানির লোকেরা আমার রিসার্চটা লক্ষ্য করে। তারা নিজেদের কোম্পানিতে আমার জবের অফার করে, কিন্তু আমি তাদের অফারে রাজি হই না। না হওয়ার কারণে আমার এত বছরের করা সব ফর্মুলা তারা চুরি করে নেয়। শুধু তাই নয়, তারা তোমার মা এবং তোমাকে মেরে ফেলার হুমকি দেয়। তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। তারা যদি আবারও জানতে পারে আমি এখনও বেঁচে আছি, তাহলে আবারও আমাকে ধরার চেষ্টা করবে। এদিকে ডক্টর হ্যারিসনের বন্ধুরা, দুই কাঠবিড়ালিরা দেখতে পায় শ্যালিকে কিছু লোক ধরে নিয়ে যাচ্ছে, আর তারা নিজেদের মধ্যে বলাবলি করছে যে কোনো মূল্যেই পিগফুটকে ধরতে হবে। যদি পুরো জঙ্গলটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হয় তাহলে সেটাই করতে হবে। এই কথাটা শোনা মাত্র ওই দুইটা কাঠবিড়ালি দৌড়ে হ্যারিসনের কাছে চলে আসে।
এই সব কিছু শোনার পরে অ্যাডাম তার বাবাকে বলে, তুমি চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেবো। এই কথা বলে অ্যাডাম ইস্টম্যানের লোকেদের কাছে স্যারেন্ডার করে এবং সেই লোকগুলো তাকে ধরে নিয়ে যায় তার মায়ের কাছে। কিছুক্ষণ পর ইস্টম্যান এসে অ্যাডামকে তার সাথে করে নিয়ে যায়। এরপর জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায় আছে? কিন্তু অ্যাডাম কোনো প্রশ্নের উত্তর দেয় না। কোনো উপায় না দেখে ইস্টম্যান তার লোকেদেরকে বলে পুরো জঙ্গলটা আগুন লাগিয়ে দিতে, আর অ্যাডামকে ওই গাড়ির ভেতরে আটকে রেখে জঙ্গলের ভিতরে গাড়িটা ছেড়ে দেয়। অ্যাডাম তখন দেখে ওই গাড়িটাতে একটু একটু করে আগুন ধরতে শুরু করেছে। সে তখন গাড়ির ভেতর থেকে বের হওয়ার জন্য সাহায্য চাইতে থাকে। তখনই সেখানে হ্যারিসন আসে আর তাকে আগুনের মধ্যে থেকে উদ্ধার করে। কিন্তু বিপদ তখনও তাদের পিছু ছাড়েনি। পিছন থেকে ইস্টম্যান হ্যারিসনকে গুলি করে অজ্ঞান করে দেয়। আসলে এতক্ষণ যা যা হলো এই সব কিছু ইস্টম্যানের প্ল্যান ছিল। এরপর দেখা যায় ইস্টম্যানের লোকেরা ডক্টর হ্যারিসনকে হেলিকপ্টারের সাহায্যে তুলে নিয়ে যায়। অন্যদিকে অ্যাডাম জঙ্গলের সব প্রাণীদের নিয়ে তার বাবাকে ছাড়িয়ে নিয়ে আসার প্ল্যান করে। এদিকে হ্যারিসনকে তুলে নিয়ে গিয়ে হেয়ারকো কোম্পানিতে আটকে রাখা হয়, আর সেখানকার সায়েন্টিস্ট তার উপরে রিসার্চ করতে শুরু করে দেয়। হ্যারিসন বলে, আমি কোনোভাবে এই কোম্পানির হয়ে কাজ করব না। ইস্টম্যান তখন বলে, তুমি যদি আমাদের কোম্পানির হয়ে কাজ না করো, আমি তোমার ফ্যামিলির ক্ষতি করে দেবো। তো সেখানকার সায়েন্টিস্ট হ্যারিসনের সাহায্যে তার পরবর্তী এক্সপেরিমেন্ট করতে শুরু করে এবং সেই এক্সপেরিমেন্ট সে সফল হয়। তাতে এবার অনেক খুশি হয়ে যায়। তখন সায়েন্টিস্ট বলে, এখন হ্যারিসনের ডিএনএ নিয়ে অল্প কিছু কাজ বাকি আছে। এই কাজটা করতে পারলেই আমরা আমাদের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে পারবো। ইস্টম্যান তার সায়েন্টিস্টকে দ্রুত কাজ শেষ করতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় অ্যাডাম তার বন্ধুদেরকে নিয়ে হেয়ারকো কোম্পানিতে পৌঁছে গেছে। তারা সেখানে গিয়ে সমস্ত সিসি ফুটেজ এবং গার্ডদের থেকে লুকিয়ে ওই কোম্পানির ভিতরে ঢুকে পড়ে। তারপর সে খুঁজতে থাকে তার বাবাকে তারা কোথায় রেখেছে। অ্যাডাম সেখানে একটা প্লেয়ার গান খুঁজে পায় এবং নিজের কাছে রেখে দেয়। এরপর অ্যাডাম তার বাবার কাছে যেতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তার সব বন্ধুরা সিকিউরিটি গার্ডের হাতে ধরা পড়ে যায়। ততক্ষণে অ্যাডাম তার বাবার কাছে পৌঁছে গেছে। অ্যাডাম তার বাবাকে সেখান থেকে বেরিয়ে আসার কথা বলে, কিন্তু হ্যারিসন তার ছেলেকে সেখান থেকে চলে যেতে বলে। সে বলে, আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে তোমার মা আর তোমার জীবন ঝুঁকির মধ্যে পড়বে, আর আমি সেটা চাই না তোমরা কোনো বিপদে পড়ো। ততক্ষণে সেখানে ইস্টম্যান চলে আসে। সেখানে ইস্টম্যান তাকে ধরে নিয়ে চলে যায়, কিন্তু অ্যাডামও এত সহজে হার মানার পাত্র নয়। সে তখন ফায়ার অ্যালার্ম বাজিয়ে সেখান থেকে চলে যায়। ফায়ার অ্যালার্ম বাজার কারণে কোম্পানির সব লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। এরপর অ্যাডাম আবারও তার বাবার কাছে আসে এবং বলে, তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে আমি এই কোম্পানির লোকদের জানিয়ে দেবো যে আমিও একজন পিগফুড, আর এটা জানতে পারলে ওরা তোমাকে এখান থেকে বাদ দিয়ে আমাকে নিয়ে রিসার্চ করা শুরু করবে। এটা শুনে হ্যারিসন তার ছেলের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে পুরো কোম্পানিটা সে ডিস্ট্রাইভ করে দিতে চায়, যেন এখানকার লোকজনেরা এইসব নিয়ে আর এক্সপেরিমেন্ট করতে না পারে। বাবা ছেলে মিলে সেখানকার গ্যাস সিলিন্ডার ভেঙে বাইরে বের হয়ে আসে। ইস্ট তখন তার লোকজনদের নিয়ে বাবা ছেলেকে আবারও ধরে ফেলে। এই সঙ্গে শ্যালিকেও ধরে নিয়ে আসে আর হ্যারিসনকে অজ্ঞান করে ফেলে। তখন ইস্টম্যান বলে, আমি খুব ভালো করে জানি তোমার ছেলেও একজন পিগফুড, তাই আমাদের আর তোমাকে দরকার নেই। এই কথা বলে ইস্টম্যান হ্যারিসনকে নিচে ফেলে দেয়। এসব দেখে অ্যাডাম তো অনেক রেগে যায় এবং তার পকেট থেকে সেই প্লেয়ার গানটা বের করে। কোম্পানির উপরে শুট করলে পুরো কোম্পানি আগুন ধরে যায়। তারপর সে তার বাবার কাছে যায় এবং তার হিলিং পাওয়ার দিয়ে তার বাবাকে আবারও সুস্থ করে তোলে। বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে এবং আবারও ইস্টম্যানকে বন্দুক দিয়ে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখন শেলি পেছন থেকে ইস্টম্যানকে শ্যুট করে। তখন তারা জানতে পারে ইস্টম্যান আসলে একজন ন্যাড়া মানুষ যার মাথায় কোনো চুল নেই, আর এজন্য এই এক্সপেরিমেন্ট তার এত ইন্টারেস্ট। এরপর ইস্টম্যান জেল হয়ে যায়। অ্যাডাম তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অন্যদিকে অ্যাডাম তার বন্ধুদেরকে নিয়ে টনিকে ভালো মতো সাহায্য করে। আর গল্পটিও এখানে শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আগামী আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।